এই এত কাছাকাছি থেকে কে ভিডিও করলো, এই ভিডিওটা কেন দুদিন পরে আসলো, তারপর ভাইরাল হওয়ার পরে কেন সরকারকে ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে, তার আগে কেন কেউ এটি নিয়ে কথা বললো না, কোনো রাজনৈতিক দলও কেন কথা বললো না? মানে এই এই প্রশ্নগুলোর কি কোনো ভ্যালিডিটি, যৌক্তিকতা আপনি দেখেন? দেখেন, এই ঘটনার মধ্য দিয়ে অনেকগুলো বিষয় আমাদের সামনে চলে আসলো। শত শত মানুষের সামনে ঘটনাটা ঘটলো, কোনো মানুষ প্রতিরোধ করলো না। তার মানে মানুষ প্রতিরোধের যেই শক্তিটা, যেটা তারা 7-8 মাস আগে অর্জন করছে, সেটা নিঃশেষ হয়ে গেছে। তারা হতাশ, তারা সন্ত্রস্ত, ভীত। আজকের এই পরিস্থিতিটা একদিনে ঘটেনি, অনেক দিক থেকে ঘটেছে। অর্থাৎ মানুষের যে নিরাপত্তাহীনতার কারণে কোনো মানুষ ওই সোহাগকে রক্ষা করতে যায়নি। তারা মনে করছে যে তারা নিজেরা আক্রান্ত হবে। অন্যদিকে একটা দানবীয় শক্তি ডেভেলপ করছে, যার উপরে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল কারোর নিয়ন্ত্রণ নেই। এখানে ব্যর্থতা শুধু সরকারের করলে হবে না, এখানে ব্যর্থতা রাজনৈতিক দলেরও। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যেমন নিয়ন্ত্রণ নেই তৃণমূলে, তেমনি পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণ নেই তার বাহিনীর উপর। সব বিলায় আজকে এই নৃশংস ঘটনাগুলো ঘটছে। এবং মবের মানে যে কালচার বা মবের কথা আমরা বলতে বলতে আজকে কিন্তু এই সোহাগের এই পরিণতির দিকে আমরা এখানে আসলাম। দেখেন, আজকে এটা দুদিন পরে তো আসলো, বুধবারে ঘটনা ঘটলো, বৃহস্পতি শুক্রবারে কেউ একজন হয়তো এটা ভিডিওটা মানে ফেসবুকে মানে আপ করলো বলে আমরা জানতে পারলাম এই ভয়াবহতাটা। আপনি ওই একই দিন, মানে মনে করেন শুক্রবারে যেই ভিডিওটা আমরা দেখলাম, ওই একই দিন আপনি আরো 2টা ভিডিও শুধু চিন্তা করেন যে খুলনায় মোল্লা হাবিব, যে যুবদলের বহিষ্কৃত যে নেতা, তার ওইটাও আপনি চিন্তা করেন। 9টা গুলি, বুলেট বিদ্ধ হলো, 3জন মোটরসাইকেলে করে 3জন এসে 9টা বুলেট চালালো, তারপরে কোপানো হলো, তারপরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য রকেটে দেওয়া হলো। এটাও কিন্তু দিনে দুপুরে, এটা বেলা 1:30টার সময়, আর ওইটা সকাল 9:30টায়। তো সব প্রকাশ্যে ঘটছে। তারপরে আপনি চাঁদপুরে যদি মসজিদের ইমামের কথা বলেন, তার খুতবা পছন্দ হয়নি বলে তার উপরে যে চাপাতি দিয়ে হামলা, এগুলোর আরো 2টা যদি আমরা ভিডিও পাইতাম, তাহলে ওই 3টা ভিডিও যদি দেখতো, তাহলে সম্ভবত আমার মনে হয় আন্তর্জাতিক পর্যায়ে একটা স্যাংশন হতো যে এই বাংলাদেশে আর পুলিশ প্রশাসন সরকার বলে কিছু নেই। এইভাবেই এই যে আজকের এই অবস্থায় যে ঠেকলো, এটা তো আস্তে আস্তে হইতে হইতে এই পর্যায়ে ঠেকছে। এখানে খুব আশ্চর্যজনক ব্যাপার হলো যে রাজনৈতিক দলগুলোর হুঁশ নাই, সরকারের হুঁশ নাই। আপনি কাকে দায়ী করবেন? আপনি বিএনপি দেখলাম দায়ী করছে যে সরকারের নিষ্ক্রিয়তা। তো সরকারের নিষ্ক্রিয়তা সরকার কি? সরকার তো আপনার আমার। এই সরকার তো কোনো রাজনৈতিক দল নেই। এই সরকারের প্রশাসন, পুলিশ আপনারা ভাগ বাটোয়ারা করে নিয়ে আপনারা আপনাদের মতন করে চালাচ্ছেন। আপনি পাটগ্রামের কথা চিন্তা করেন, পাটগ্রামে যে আসামি ছিনতাই করছে, ওখানে কি মানে সরকারের নিষ্ক্রিয়তা ছিল? ওখানে দলবদ্ধভাবে ওই আক্রমণটা করলো কেন? ওদেরকে আবার মানে কি বলে বাঁচানোর জন্য পাশের যে হাতিবান্ধা ওই থানা থেকে পুলিশ, তারাও মুভ করতে পারলো না। এটার জন্য দায়ী কে? পটিয়াতে আপনার ওসি কে প্রত্যাহারের জন্য এবং খুবই অন্যায় ভাবে যে ছাত্রলীগের একজন কর্মীকে ধরে নিয়ে বললো যে পিটাতে পিটাতে নিয়ে আসলো। আপনি পিটানোর এই অধিকার কে দিল? তার বিরুদ্ধে কি কোনো মামলা আছে? পুলিশ বলছে, তারা বলছে যে তাকে গ্রেপ্তার করেন। বলছে গ্রেপ্তার করবো, তার নামে তো মামলা নেই। মামলা দেন, কিসের মামলা দেবে? তো এই সব বাক বিতণ্ডায় 8 ঘন্টা মহাসড়ক অবরোধ রাখলেন। তারপরে কি হলো? বিচারটা হলো এই যে ওসিকে আপনি প্রত্যাহার করলো। পুলিশ প্রশাসন কি কাজ করবে আপনাকে? সব জায়গায় তো এই ঘটনাগুলো ঘটছে। আপনি বিএনপির বিরুদ্ধে আপনি মিছিল বের করলেন, তারেক রহমানকে অপমানিত করলেন, বেগম জিয়াউর রহমানকে করলেন, কিন্তু আপনি কি করতেছেন? আপনি তো মব করতেছেন। যারা রাস্তায় নেমে প্রতিবাদ করতেছে, তারা জায়গায় জায়গায় মব করতেছে না? তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দিচ্ছে না? এরা কারা? কিন্তু তাহলে কি এই মবের বিরুদ্ধে সরকারের কি মানে করার মতো খুব শক্তিশালী কোনো কাজ বা কোনো ইফেক্টিভ কিছু করার কি নাই? সেই প্রশ্নটা আমি আসলে একটু পরে আসবো। ওই যে আপনি বলছিলেন যে আসলে কাকে দোষ দিবেন, এখানে অনেক রকম বিষয় সন্দেহেরও অবতারণা করা হচ্ছে। আমি সেই সন্দেহের জায়গাগুলো একটু শুরুতে একটু আপনার কাছ থেকে পৌঁছতে চাই। যে এই যে আমি জিজ্ঞাসা করছিলাম যে 2 দিনে মানে 2 দিন পরে কেন, এই প্রশ্নের যৌক্তিকতা আছে কিনা, এই 2 দিন কি বিষয়টিকে আড়াল করার কোনো চেষ্টা ছিল? মানে কি হলো, কেন এই 2 দিন এই বিষয়টা আমাদের
চোখের সামনে আসলো না, কি মনে হয়? কারণ আরো কিছু তথ্য কিন্তু এর মধ্যে জুড়ে দেওয়া হচ্ছে, সেটিতেও আসবো। এর পেছনে কি আপনার কাছে কোনো কারণ মনে হয় কিনা যে আছে? আমার মনে হয় না, কারণ এরকম তো গণপিটুনিতে মারা যাচ্ছে, বহু গণপিটুনির খবর মানে এইভাবে তো রিয়াক্ট করে না। এটা রিয়াক্ট হলো, পাবলিক রিয়াক্ট করছে বলে সরকার এখন রিয়াক্ট করছে। আচ্ছা। সরকার এগুলিকে মনে করতেছে এটা তো হবেই, এরকম কিছু তো করার নাই। কারণ মব যারা করতেছে, এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটার পেছনে রাজনৈতিক শক্তি আছে, স্থানীয় পর্যায়ে কোনো না কোনো রাজনৈতিক শক্তি আছে। এখন তো দেশটার তো কোনো একক কোনো রাজনৈতিক দল থাকলেও ভালো হতো, সরকারে যার একটা নিয়ন্ত্রণ থাকতো, প্রশাসনে, পুলিশে, সব জায়গায়। এখন তো কোনো নিয়ন্ত্রণ নেই। বৈষম্য বিরোধী বা এনসিপি মনে করতেছে আমরা সরকার, জামাত মনে করতেছে আমরা সরকার, বিএনপি মনে করতেছে আমরা সরকার। এই যে টানাপোড়েনের প্রতিফলন আমরা দেখছি। নতুবা আপনি সোহাগ হত্যাকাণ্ডের পর আমি তো দেখলাম না যে একটা সম্মিলিত একটা রাজনৈতিক উদ্যোগ যে আর বাংলাদেশের কোথাও এই ধরনের গণপিটুনি হবে না, এই ধরনের মব হবে না, চাঁদাবাজি হবে না, এইরকম ধরনের কোনো তো নেই। এখানে রাস্তায় যে মিছিল হলো, ওই সোহাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ কেন করছে? যেহেতু এমন একটা ইস্যু পাওয়া গেল বিএনপির বিরুদ্ধে, সেই কারণে তারা রাস্তায় নামলো। আমি তো তাই দেখি, রাস্তায় এই স্লোগানের মধ্য দিয়ে আগে যেমন মানুষ নামছে একটা সম্মিলিত একটা ইস্যু নিয়ে, এখানে তো কোনো সম্মিলিত ইস্যু দেখছি না। এই রাস্তায় যদি স্লোগানগুলো মানে কিছু স্লোগান এতটাই অশ্লীল যে সেখানে মানে সম্ভাবনা না এই প্রকাশ্যে বলা। কিছু স্লোগান আসলে এতটাই অশ্লীল, সেদিকেও আমি আসবো। কিন্তু বলছিলাম যে শুরুতে যেই সন্দেহগুলো সেটা নিয়ে কথা বলে সেটা একটু শেষ করি। কারণ এই প্রশ্নটা আমি বলছি যে দুদিন আসলে উদ্দেশ্য কি, কারণ এর পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে একটা বিষয় বলা হচ্ছে, যেমন ইনকিলাব পত্রিকায় দেখছিলাম যে সেখানে বিশ্লেষকদের বরাত দিয়ে বলা হচ্ছে যে এখানে আসলে গোয়েন্দা সংস্থা আছে এই হত্যাকাণ্ডের পেছনে। ডিজিএফআই এর সরাসরি দায়ী করেছেন কেউ কেউ, লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের বরাত দিয়ে পত্রিকায় লেখা হচ্ছে। এদিকে প্রবাসী সাংবাদিক, প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন, তিনি বলছেন যেটি ডিজিএফআই এর পেট্রোনাইজেশনে হয়েছে এবং তিনি বলছেন যে তিনি গ্যারান্টি দিয়ে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হোসেনও এই একই সূত্রে গাথা, একইভাবে ডিজিএফআই তত্ত্বাবধানে বা পেট্রোনাইজেশনে হয়েছে এবং বলছেন যে এই দুইটি ঘটনায় ডিজিএফআই ঘটেছে, যদি তদন্ত করা হয় প্রধান আসামি পাওয়া যাবে জেনারেল ওয়াকারুজ্জামানকে। আমি এই ষড়যন্ত্র তথ্য খুব এটা সরলীকৃত মনে হয়। এটা আমার মনে হয় না যে এখন এই ধরনের মানে ডিজিএফআই সামরিক বাহিনী এটা কেন করতে যাবে, তাদের লক্ষ্যটা কি, কাকে মানে ইউনুসকে হটাই দিয়ে বিএনপি আনা নাকি আওয়ামী লীগকে নিয়ে আসা, এগুলি আমার মনে হয় না যে এরকম কিছু হইতে পারে। তবে আমরা যা চিন্তা করি না সেরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু আপাতত দেখেন আপনি ঘটনাগুলি যদি মিলান, এটা তো বিচ্ছিন্ন ঘটনা না। আমরা এটা নিয়ে বেশি রিয়াক্ট করছি কেন? রিয়াক্ট করছি যে ওই ভিডিওটা ভাইরাল হলো। ধরেন এই ভিডিওটা যদি ভাইরাল না হতো, তো গণপিটুনিতে এক চাঁদাবাজ বা এক ব্যবসায়ী মারা গেছে, এইভাবে এরকম অনেক খবরই তো পাই, দুই পক্ষের বিএনপির দুই পক্ষের সংঘর্ষে। যদি আমরা পাইতাম তাহলে তো মোল্লা হবে খুলনা রয়েছে, তাহলে ওটা নিয়েই তো আমরা আলোচনা করতাম। তো ওইটা বলতাম যে এটা ডিজিএফআই এর সাথে জড়িত, বা ইমামের উপরে খুদ বা পছন্দ হয়নি বলে জানলো, তাহলে আমরা কি ওটা মানে বেশি আলোচিত হচ্ছে বলে আপনি এখন নানান ভাবে ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে এটা হচ্ছে ওটা হচ্ছে, কই আপনি আপনি তো খুলনার কথা আলোচনা করতেছেন না, চাঁদপুরের কথা আলোচনা করতেছেন না, আমরা করছি না কেন? আমাদের মনে রিয়াক্ট হয়নি, আমরা ভিডিওটা দেখিনি, আমরা প্রিন্ট ভার্সনে বর্ণনাটা পড়ছি, বর্ণনাটা পড়ে কিছুটা হচ্ছে, কিন্তু ভিডিওটা যতখানি মানুষকে উজ্জীবিত করে ততখানি করে না। সেই কারণে আমরা সহজে বলে দিচ্ছি যে এর পেছনে গোয়েন্দা সংস্থা আছে। কেননা সামরিক বাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হোক, এইরকম একটা প্রবণতা প্রচেষ্টা তো আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে নানাভাবে টেনে আনা হচ্ছে, আলোচনা হচ্ছে। আমি চট করে আমাদের সর্বোচ্চ বাহিনীর উপরে আমি এই ধরনের ব্লেম চাপাইতে চাই না। মানে ভিডিওটা তৈরি হয়েছে বলে বা ভিডিওটা সামনে আসছে বলেই এখন এটা একটা গুরুত্ব পাচ্ছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে এই কেসটি সোহাগ হত্যা মামলাটি বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা না আসলে তাহলে এই গুরুত্ব হতো না, কারণ আমরা শুরুতেও দেখেছি যে মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের মারা তো একরকম মানে খুব এটা কোনো অপরাধিত ছিল না। হ্যাঁ রাইট, না তাই হচ্ছে তো। আপনার এখানে আপনি যদি এই ভিডিওটা মাথায় বাদ দিয়ে আপনি প্রতিটা ঘটনাগুলো যদি গুরুত্ব সহকারে আইন শৃঙ্খলা বাহিনী যদি এটা দেখতো, গুরুত্ব বুঝতো, তাহলে সেভাবে তারা অ্যাক্ট করতো। এখানে আমার তো মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্ব বা সরকারের সেই নেতৃত্বটা নাই। আবার ওই নেতৃত্বটা যে দেবে
ওটা মুখ থুবড়ে পড়ছে লোকাল পর্যায়ে যে রাজনৈতিক শক্তিগুলি ডেভেলপ করছে সেগুলোর কারণে পারছে না। কারণ থানা পুলিশের পক্ষে তো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়াই করা সম্ভব না। তাদের বিপুল জনগোষ্ঠীর বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি আছে? এর সাথে সাপোর্ট একটা রাজনৈতিক শক্তি থাকা দরকার। সেই রাজনৈতিক শক্তিগুলি তো নাই, এখন বিভক্ত। আপনি দেখেন, আপনি এখনো নির্বাচনের কোনো ডেট নাই, তারিখ নাই। আপনি যেভাবে এখন মানে পোলারাইজেশনটা হইলো, যে ইসলামী আন্দোলন, আমি তো রাস্তায় এবার দেখলাম যে সবচেয়ে বেশি জামাতের থেকে চরমনায়ের দল বেশি অ্যাক্টিভ। এটার কারণ আমি বুঝলাম না। এনসিপি নেতাদের এই যে পদযাত্রায় এমন কোন নেতা নাই, মানে তার একটা অংশে থাকবে বিএনপি। যেমন শেখ হাসিনার বক্তব্যে সবসময় থাকতো বিএনপি, এখন এনসিপি নেতাদের বক্তব্যে আসছে বিএনপি। মানে বিএনপি টার্গেট হয়ে যাচ্ছে। তো বিএনপি টার্গেট হইলো কেন এই ভুত্তানে? যদি আমি ইন জেনারেল বলি, সামনের কাতারে তো তারা ছিল, পেছনের পুরো শক্তিটা যোগানটা তো বিএনপি জামাত এরা। তো এরা এখন পরস্পরের বিরুদ্ধে এইভাবে মানে তারা প্রচারণা এগুলি চালানোর ফলে যেটা হয়েছে, ও সরকার বা প্রশাসন দুর্বল হয়েছে। কারণ তার সাথে তো কোন রাজনৈতিক শক্তি সাপোর্ট করছে না। আপনি দেখেন এত যে রাজনৈতিক দল, তাহলে এই যে মিড রোডের যে শত শত মানুষ দেখলো, সেখানে কি রাজনৈতিক দলের নেতা কর্মীরা কেউ ছিল না? কেউ ছিল না, এটা হয় কোনোদিন? তারপরে আপনার মুরাদনগরে যে একটা পরিবারকে যে পিটায় পারলো, চেয়ারম্যানের ইঙ্গিতে হোক, এই হোক, একেবারে প্রকাশ্যে, সেই সব জায়গাগুলি এত রাজনৈতিক এলাকা, ওইসব ওখানে আপনার বিএনপি আছে, জামাত আছে, ওই কোন রাজনৈতিক শক্তিকে তো এখন আগাইতে দেখি না। শুধু শেখ হাসিনার পতনে আমি আগাবো, আর অন্য কোন অপকর্ম বা যেই ধরনের অপরাধ, চাঁদাবাজি, সেখানে মানুষের পাশে আমি দাঁড়াবো না। শুধু আমার টার্গেট ছিল শেখ হাসিনা, এখন আর কোনো টার্গেট নেই, এরকম টার্গেটবিহীন অবস্থার মধ্যে চলে গেল কোন রাজনৈতিক শক্তি। এটা আমার কাছে বড় প্রশ্ন। এই যে আপনি বলছেন আওয়ামী লীগ ছিল আগে, এখন একটা টার্গেট মানে বিএনপি, মানে আওয়ামী লীগের পরে এখন বিএনপি কে বলা হচ্ছে। এই বলার প্রভাব বিএনপির উপর কেমন? শুধু তো বলা না, বিএনপি তো করছেও। যেমন প্রতিদিন এই বিএনপি চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিএনপির দখলবাজির খবর পাওয়া যাচ্ছে, এবং এটিকে কেন্দ্র করে সংঘর্ষে, মিটফটের ঘটনা তো নৃশংসতম, কিন্তু এরকম সংঘর্ষে প্রাণহানি, হতাহতের ঘটনা প্রায়ই আসছে নিজেদের মধ্যে সংঘর্ষে। এর প্রভাব বিএনপির উপর কেমন? কারণ আমরা এখন যত স্ট্যাটিস্টিক্স দেখছি সবগুলোতেই বলা হচ্ছে সামনে ক্ষমতায় যাবে বিএনপি। বিএনপির ভোটের উপর এর প্রভাব কেমন? এই ঘটনা আমি কদিন আগেও একটা আলোচনায় বলছিলাম, সাংবাদিক মাহবুব কামাল তিনি বলছেন যে এই ঘটনাটা দেখতে পারলাম না, ভিডিওটা মানে ফেসবুকে পোস্ট দিয়ে বলছেন দেখার মতো নয়, ভোট চাইতে আইসেন, এরকম একটা পোস্ট তিনি দিচ্ছেন। তো আসলে ভোটের উপর কেমন প্রভাব পড়ছে বিএনপির? এটা তো বিএনপি সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং বিএনপির আমার ধারণা যে তৃণমূলের উপরে মানে সেই নিয়ন্ত্রণ কমান্ড নেই। আগে এক ধরনের ছিল, ধরেন আওয়ামী লীগ আমলে যেহেতু শেখ হাসিনাই সবকিছু ছিল, ফলে তার একটা ইয়ে ছিল, তার মতন করে সেটা নিয়ন্ত্রণ করতো, যেখানে চাইতো সেখানে নিয়ন্ত্রণ করতে পারতো, আর যেখানে চাইনি সেখানে নিয়ন্ত্রণ হয়নি। আর এখন অবস্থা হলো বিএনপি চাইলেও পারছে না, কারণ তাদের যে সুপ্রিম কমান্ড দেশে না থাকার কারণে নেতা কর্মীরা নিচের লেভেলের তারা তো বেপরোয়া হয়ে গেছে। গত 15 বছরে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক ভাবে, এটা সত্য। কিন্তু তার মানে এই না যে তার বিপরীতে ওই ঠিক আওয়ামী লীগের ছেড়ে দেয়া আসনগুলো, অর্থাৎ লুটপাটের জায়গাগুলো আমি দখল করতে যে নিজেদের মধ্যে হানাহানি, সবগুলি দেখেন হানাহানি। এখানে তো এমন না যে ওই সোহাগকে, মাফ করবেন নাম কি, সোহাগ, হ্যাঁ, লালচাঁদ সোহাগ, এই সোহাগের এই মৃত্যুটার পেছনে কোনো রাজনৈতিক কারণ ছিল? রাজনৈতিক কারণ নেই, এখানে ব্যবসায়িক দ্বন্দ্ব, এখানে চাঁদাবাজি, এইসব কারণ ছিল। এবং ওই সোহাগও সামহাও তার ভাই বা সে বিএনপি রাজনীতির সাথেই জড়িত ছিল, নিজেদের আভ্যন্তরীণ ব্যাপারে। কিন্তু আমরা তো আর রাজনীতিতে কি হলো না হলো আভ্যন্তরীণ সেটা দেখবো না, আমরা দেখবো এর ফলে জীবন ক্ষয় হচ্ছে, সম্পদ ক্ষয় হচ্ছে। এখানে বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে বিএনপি তার নেতৃত্বটা একেবারে তৃণমূল পর্যায়ে যে প্রতিষ্ঠা করা, নিয়ন্ত্রণ করা, সেইটা হারাচ্ছে। এটা হয়তো তারেক রহমান যদি নিজে দেশে থাকতেন, সেই মানে কমান্ডটা যদি স্থাপন করতে পারতেন, কিভাবে করতেন? এটাও আমি একটু প্রশ্ন করতে চাই, দেশে থাকলে তিনি কিভাবে করতে পারতেন?